সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। এ বাড়িতে রেনুই বয়সে সবচেয়ে ছোট। রেনুর খুড়তুতো জ্যাঠতুতো 11 ভাই বোন তাকে যতটা না ভালোবাসে তার থেকেও বেশি জ্বালাতন করে। রেনুও বড্ড ছিঁচকা দূরে, কথায় কথায় ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে। তখন সবাই মিলে সুরসুরি বা কাতুকুতু দিয়ে অথবা চুল টেনে তাকে আরও রাগিয়ে দেয়। অবিলম্বেই বাদল এই খেলাটায় বেশ মজা পেয়ে গেল এবং অন্য সবার সঙ্গে যোগ দিয়ে রেনুকে কাঁদাতে লাগলো। এই 11 জন ছেলেমেয়ের সঙ্গে কখনো কখনো ভবানীপুরের বাড়ির ছেলেমেয়েরাও এসে যোগ দেয়। তখন চেঁচামেচি আর দুগদাপ শব্দে সারা বাড়িতে আর কান পাতা যায় না। জীমুত বাহন এসেই সব ছেলে মেয়েদের নেতৃত্ব নিয়ে নেয়। তার মধ্যে নেতা হবার একটা সহজাত গুণ আছে। লুকোচুরি খেলার জন্য এত বড় বাড়িতে প্রচুর লুকোবার জায়গা। তাও ছেলে মেয়েদের ঠেলাঠেলিতে কখনো শোবার ঘরের আলনা উল্টে পড়ে, জলের কলসি ভাঙে, কাঠের সিঁড়ির ওপর পাতা জরাজীর্ণ কার্পেট ছেড়ে ফালা ফালা হয়ে যায়। বাড়ির ছাদখানা ফুটবল গ্রাউন্ডের মতো প্রকাণ্ড। রেনুর 4 ভাই বোনের মধ্যে বড় দাদা থাকেন দিল্লিতে। সদ্য কলেজে ভর্তি হওয়া দাদা সুপ্রকাশ বাড়ির ছোট ছেলে মেয়েদের দেখে কৃপার দৃষ্টিতে। বিশেষত তার কলেজি বন্ধুদের সঙ্গে সে যখন আড্ডা দেয় তখন ছেলে মেয়েদের গোলমাল করা একেবারে বারণ। কলেজি বন্ধুদের মধ্যে কেউ কেউ দাড়ি রাখে এবং মোহিতলাল মজুমদারের চেয়ে নজরুল ইসলাম যে অনেক বড় কবি এ সম্পর্কে তার স্বরে আলোচনা জুড়ে দেয়। দু একজন আবার তৎকালীন ফ্যাশন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে গজদন্ত মিনারবাসী আখ্যা দিয়ে খুব একচোট নিন্দে করে। সুপ্রকাশের আরেকটি শখ হচ্ছে ঘুড়ি ওড়ানো। এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারটাকে সে আর্টের পর্যায়ে এনে ফেলেছে। বিশেষভাবে অর্ডার দেওয়া শুধু কড়ি টানা 1.5 কালো চাঁদিয়াল ঘুড়ি সে ওড়ায়। পাড়ার অন্য ঘুড়ি রসিকরা বলে ওটা হচ্ছে কালো চাঁদিয়ালের বাড়ি। তখন বয়স্ক ব্যক্তিদের মধ্যেও অনেকের ঘুড়ি ওড়াবার বাতিক ছিল। বাগবাজারে বোসদের বাড়ির মাঠে কিংবা ধর্মতলার ময়দানে সাড়ম্বরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হতো। সুপ্রকাশ যখন ঘুড়ি ওড়াতো তখন চুপ করে থাকতো বাড়ির সব ছেলেমেয়েরা। দুর্ধর্ষ বাজ পাখির মতন সুপ্রকাশের কালো চাঁদিয়াল ঘুড়ি টহল মারত ওই এলাকার আকাশে। কখনো কখনো বাজ পাখির মতন ছোঁ মেরে নেমে এসে সেই ঘুড়ি পড়ত অন্য ঘুড়ির ঘাড়ে। সুপ্রকাশের 2 হাত চলত বিদ্যুৎ চালিত যন্ত্রের মতন। বাচ্চারা সমস্বরে চেঁচিয়ে উঠত, ভোম্মারা! আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে আসতো বাদলের, কিন্তু সর্বক্ষণ উত্তেজনায় শরীর টং হয়ে থাকত। সুপ্রকাশের ঘুড়ি অন্যেরা কেটে দিয়েছে এমন ঘটনা কচিত ঘটেছে। যদি বা কখনো কাটত, সুপ্রকাশের সুতোর হাতটা ধরতে সচরাচর কেউ সাহস করত না। কোনো হঠকারী দৈবাত ধরে ফেললেও সুপ্রকাশ বাজখাই গলায় চেঁচিয়ে উঠত, এই এই, মাথা ভেঙে দেব! বাড়ির অন্যান্য ছেলেরা ইট পাটকেল হাতে নিয়ে তৈরি হয়ে থাকতো ছুঁড়ে মারার জন্য। সন্ধে ঘোর হয়ে এলে আকাশ থেকে পক্ষীরাও ফিরে গেছে বাসায়। সুপ্রকাশ তখন অনবরত সুতো ছেড়ে ছেড়ে ঘুড়ি আরও বাড়িয়ে যেত। কালো চাঁদিয়াল ঘুড়ি একটু অন্ধকার হলেই আকাশের সঙ্গে মিশে যায়। অতি কষ্টে দেখা যায় শুধু ভেতরের সাদা চাঁদটুকু। অনবরত উঁচুতে উঠে উঠে সুপ্রকাশের চাঁদ মার্কা ঘুড়ি যেন আকাশের চাঁদ ধরতে যাচ্ছে। ঘুড়িটা সম্পূর্ণ দৃষ্টির বাইরে চলে গেলে হাতের কাছ থেকে সুতো ছেড়ে দিয়ে সুপ্রকাশ সেটিকে পাঠিয়ে দিত নিরুদ্দেশে। একবার আকাশে উড়িয়ে সেই ঘুড়িকে আর মাটিতে নামিয়ে আনত না সুপ্রকাশ। তারপর সে লাটাই গুটিয়ে দলবল নিয়ে ছাদ থেকে নামতে নামতে গুনগুন করে গান গাইত পরম তৃপ্তির সঙ্গে। তার গলায় একেবারেই সুর ছিল না অবশ্য। মাঝে মাঝে 2-1 দিন বাদল সকালে এ বাড়িতে চলে এসে সারাদিন থেকে যেত। তার স্বভাবের মধ্যে মেয়েলিপানা তখনও একটু থেকে গেছে, কিন্তু এ বাড়িতে এসে সে মেয়েদের বদলে ছেলেদের সঙ্গেই বেশি মেশে। এ বাড়িতে 6টি মেয়ে ও 5টি ছেলে। তারা বিকেলবেলা সবাই একসঙ্গে খেলাধুলো করলেও সকালে দুপুরে তারা আলাদা আলাদা। স্কুল ছুটি থাকলে দুপুরে ছেলেরা ক্যারাম খেলে কিংবা হুটোপুটি করে, মেয়েরা পুতুলের ঘর সাজায়। বাদলের বেশি ভাব
রেনুর খুড়তুতো ভাই বিষ্ণুর সঙ্গে। বিষ্ণু আবার গল্পের বইয়ের পোকা। কত বই সে পড়েছে, বাদল তার নামও জানে না। এ প্রথম বাদল তার নিজের বাড়ি ছাড়া অন্য একটা পরিবারের মানুষজনকে কাছ থেকে দেখার সুযোগ পেল। নিজের বাড়িতে সে কনিষ্ঠ সন্তান, সবাইকেই জন্ম থেকে দেখছে, সুতরাং তাদের অস্তিত্ব আকাশ, জল ও হাওয়ার মতন অবধারিত। কিন্তু এবারের সকলেই তার চোখে নতুন মানুষ, এদের কথাবার্তার রীতিনীতিও আলাদা। অল্প কয়েকদিনের মধ্যে বাদল টের পেয়ে গেল এখানে সবাই এক বাড়িতে থাকলেও সকলের মধ্যে কেমন যেন একটা আলাদা আলাদা ভাব। এমনকি ছোট ছেলে মেয়েরাও কখনো কখনো এটা আমাদের জিনিস, এটা তোমাদের জিনিস এই রকম বলে। বাড়ির বউরা চেঁচিয়ে ঝগড়া করে পাড়া মাত করে দেয়। রেনুর বাবারা 5 ভাই 3 বোন, তার মধ্যে বড় ভাই মারা গেছেন। তার বড় 2 ছেলে বিবাহিত, এ বাড়িতেই আছেন। এক বোন বিধবা হয়ে 2টি সন্তান নিয়ে ফিরে এসেছেন এ বাড়িতে। তাছাড়া মাসিমা পিসিমা শ্রেণীরও বেশ কয়েকজন আছেন, সবার আলাদা আলাদা ঘর। 3 জন ঠাকুর সারাদিন ধরে রান্না করে যাচ্ছে, বাড়ির যার যখন খুশি খেয়ে নেয়। রেনুর মা খুব ভালোবাসেন বাদলকে। ইতিমধ্যে বাদলের মার সঙ্গেও তার খুব ভাব হয়ে গেছে। রত্নপ্রভা বাদলকে দেখলেই জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, তোর মাকে নিয়ে এলি না কেন? কালকে ঠিক মাকে নিয়ে আসবি কেমন? রত্নপ্রভা মানুষটি ছোটখাটো এবং অসম্ভব ভুলো মন। হ্যাঁ রে, চাবিটা কোথায় ফেললাম দেখতো, কিংবা এই যা দুলটা বোধহয় ফেলে এসেছি কল ঘরে। এই করতে করতেই তার সারা দিন কেটে যায়। দুপুরবেলা বারান্দায় শীতল পাটি পেতে বাড়ির অন্যান্য কয়েকটি নারীকে ডেকে খুব মন দিয়ে 29 খেলতে বসেন। অন্য খেলুড়েরা যে তাকে বারবার ঠকাচ্ছে তিনি বুঝতেও পারেন না। রেনুর বাবা কর্পোরেশনের কাউন্সিলর, সারাদিন তাকে দেখা যায় না বাড়িতে। বস্তুত এ বাড়ির বয়স্ক পুরুষদের প্রায় সকলকেই খুব কম সময় বাড়িতে দেখা যায়। বাড়িটিতে মহিলা ও শিশুদেরই রাজত্ব। রেনুর পরের ভাই অংশুর সঙ্গে বাদলের তেমন কোনো ভাব হলো না কোনোদিনই। অংশু তার থেকে মাত্র 2 বছরের বড় হলেও হাবভাব পাকা পাকা। তাছাড়া অংশু সারা বছরই আমাশয় রোগে ভোগে বলে তার মেজাজটাও খিটখিটে। কোনোদিন সকালবেলা এসে পড়লে বাদল আগে রত্নপ্রভার কাছেই যায়। রত্নপ্রভা যত্ন করে তাকে খাবার খাইয়ে দেন। তারপর বাদল এক ছুট্টে চলে যায় বিষ্ণুদের ঘরে। রেনুরা থাকে দোতলায় উত্তরের দিকের ঘরে, আর বিষ্ণুরা থাকে 3 তলায় একেবারে দক্ষিণে। সুতরাং বাদলকে সারা বাড়িটাই পেরিয়ে যেতে হয়। এ বাড়ির সবকিছুই তার জানা। বিষ্ণু তার বাবা মায়ের একমাত্র ছেলে, এবং এ বাড়িতে ভাইদের মধ্যে বিষ্ণুর বাবার অবস্থাই খানিকটা সচ্ছল। এক ছেলে বলে বিষ্ণুর আদরের শেষ নেই। কত তার খেলনা, কত রকম তার পোশাক। বিষ্ণুর জন্য নিজস্ব একটি চাকর রাখা আছে। বিষ্ণু একটু হোঁচট খেলেই তার মা হা হা করে ছুটে আসেন। এত আদরেও কিন্তু বিষ্ণুর মাথা খারাপ হয়নি, সে ন্যাকা কিংবা আবদারে ছেলে হয়নি। প্রায় শিশুকাল থেকেই সে স্বপ্ন দেখা মানুষের দলের অন্তর্গত হয়েছে। সে নানান বই পড়ে এবং মনে মনে সংকল্প করে একদিন সে সমুদ্রের বুকে জাহাজ ভাসিয়ে ম্যাগেলানের মতন ভূপ্রদক্ষিণ করবে, কিংবা যে এভারেস্টের চূড়ায় এ পর্যন্ত কোনো মানুষ উঠতে পারেনি, একদিন বিষ্ণু নিশ্চয়ই সেখানে উঠবে। সে বাদলকে জিজ্ঞেস করে, তুই আমার সঙ্গে যাবি? বাদলের চোখে এবাড়ির সবচেয়ে বিস্ময়কর মানুষ ছিলেন হৈমন্তী। একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। হৈমন্তীর মতন লম্বা চেহারার মহিলা বাদল আগে কখনো দেখেনি, পরেও দেখেনি। শুধু লম্বা নয়, হৈমন্তীর স্বাস্থ্যও ছিল সেই রকম ভালো। সব মিলিয়ে বিশাল নারী। ওই শারীরিক বিরাটত্বের জন্যে মনে মনে হৈমন্তীর নিশ্চয়ই খুব লজ্জা ছিল, কেননা তার মুখখানা ছিল লাজুক শিশুর মতন। অন্য যে কোনো নারীর চেয়ে হৈমন্তী ছিলেন লম্বায় অন্তত 1.5 হাত উঁচু। ছেলেবেলায় সবকিছুই বড় মনে হয়। বাদলের মনে হতো হৈমন্তীর মতন আকারের কোনো মানুষ পৃথিবীতে আর কোথাও নেই, থাকতে পারেই না। কিছুদিন আগে সে স্কুলে জ্যাক অ্যান্ড দ্য বিনস্টকের গল্প পড়েছিল। একটা শিম গাছ বেয়ে বেয়ে মেঘের মধ্যে উঠে গেলে দেখতে পায় সেখানে থাকি এক কৃপণ দৈত্য ও তার বউ। হৈমন্তীকে দেখলেই
বাদলের মনে পড়ত সেই দৈত্যের বউয়ের কথা। সেই দৈত্যের বউয়ের মতনই দয়াবতী ছিলেন হৈমন্তী। 3 তলায় বিষ্ণুদের ঘরের কাছেই হৈমন্তীর ঘর, ঝকঝকে তকতকে করে সাজানো। কেন কে জানে হৈমন্তীর ঘরে বাড়ির অন্য কেউ বিশেষ আসে না। সমস্ত দিন, বিকেল, সন্ধে ও রাত্রি হৈমন্তীর অসীম নিঃসঙ্গতা ভরা। কোনো কোনো সন্ধেবেলা তার ঘর থেকে ভেসে আসত অর্গানের আওয়াজ। রিডগুলোর ওপর যেন আক্রোশ ভরে জোরে জোরে চাপ দিতেন হৈমন্তী। কথা জানতে বাদলের বহুদিন লেগে গিয়েছিল যে হৈমন্তীর স্বামী শঙ্করনাথ এক থিয়েটারের অভিনেত্রীকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকেন রামবাগানে। মাসে 1বার কি 2বার তিনি এ বাড়িতে আসেন। তখন তার অসম্ভব তিরিক্ষে মেজাজ। টাকা পয়সার হিসেব ছাড়া আর কোনো বিষয়ে কারোর সঙ্গে কথা বলেন না। একদিন সকালবেলা বাদল যাচ্ছিল বিষ্ণুদের ঘরে। হৈমন্তী তখন উল্টো দিকের কলঘর থেকে স্নান সেরে নিজের ঘরেই আসছিলেন। গায়ে ভিজে শাড়িটা জড়ানো, সমস্ত শরীরটা স্পষ্ট। বাদলের বুকের ভেতর ছমছম করে উঠল। বাদলের তখন সবে 9 বছর পূর্ণ হয়েছে। কোনো নারীকে দেখে বুকের ভেতর ছমছমানি জাগার সেই শুরু। বাদল এর আগে এই একই অবস্থায় কতবার নিজের মাকে দেখেছে, তার দিদিদেরও দেখেছে, কিংবা আসলে দেখেনি। এই প্রথম সে দেখল কাকে বলে নারী। কিন্তু ওইটুকু ছেলে তো, প্রথম দেখার ঝাপটায় অবসন্ন বোধ করল সে। বেশ কিছুক্ষণ তারপর কথা বলতে পারেনি। তার বোঝার কোনো ক্ষমতাই ছিল না যে তার মধ্যে কি ব্যাপার ঘটে গেল। এরপরেও আরও বেশ কয়েক বছর সে এ ব্যাপারে আবার ঘুমন্ত ছিল। কিন্তু এই দৃশ্যটা তার মনে চিরস্থায়ী হয়ে এঁকে যায়। বিষ্ণুর সঙ্গে হৈমন্তীর কাছে বাদল তারপর কয়েকবার গেছে। ওদের দেখলে হৈমন্তী খুব খুশি হয়ে উঠতেন। অনর্গল গল্প জুড়ে দিয়ে আর ছাড়তেই চাইতেন না। চাকরকে দিয়ে তেলে ভাজা বেগুনি, ফুলুরি আর আলু কাবলি আনতে দিতেন। এইসব খাবারই তার পছন্দ ছিল। বেশি ভালোবাসতেন টক খেতে। আলু কাবলি খেতে খেতে টক আর ঝালের রমণীয় সুস্বাদে জিভ দিয়ে টকাস টকাস শব্দ করেন, অবিকল ছেলে মানুষের ভঙ্গিতে। এমনকি খাটে বসে পা দোলানো সেই রকম। এত বড় চেহারার একটি শিশু, তার জীবনে এরকম কষ্ট প্রাপ্য ছিল না। হৈমন্তী যখন বাদলের মাথার চুলে হাত দিয়ে আদর করতেন, বাদল একেবারে লজ্জায় লাল হয়ে যেত। এত লজ্জা তার কোথা থেকে আসে সে বুঝতে পারে না। হৈমন্তী ঠিক দিদির মতন স্নেহে বাদলের বাড়ির কথা জিজ্ঞেস করেন, খুঁটিয়ে খুঁটিয়ে। প্রত্যেক দিনই একটা না একটা কিছু উপহার দেন। হৈমন্তী বাদলকে একটা চমৎকার মাউথ অর্গান দিয়েছিলেন। হৈমন্তী সম্পর্কে আরেকটি দৃশ্য বাদলের খুব মনে আছে। শ্বশুরবাড়ি ছেড়ে একেবারে চলে যাবার আগে হৈমন্তী এ বাড়ির নৈতিকতায় বেশ একটা ঘা দিয়েছিলেন। তার নিঃসঙ্গতা অসহ্য হয়ে ওঠার পর তিনি সুপ্রকাশের কলেজে পড়া বন্ধুদের নিজের ঘরেই ডেকে নিলেন। একতলার বৈঠকখানা থেকে কি উপায়ে তারা 3 তলায় উঠে এলো সেটা একটা রহস্য বটে। কিন্তু এই ছেলেরা সকাল বিকেল নিয়মিত আসতে লাগলো এখানে। সুপ্রকাশও খুব হঠাৎ ভক্ত হয়ে গেল তার কাকিমার। ওই ঘর থেকে তখন প্রায়ই শোনা যায় হাসির আওয়াজ ও হৈ হৈ করে গল্পগুজব। কখনো কখনো কোরাস গান ভেসে আসে। শোনা গেল হৈমন্তীর ঘরে থিয়েটারের রিহার্সাল চলছে। বলাই বাহুল্য, বাড়ির সকলে এ ব্যাপার মোটেই ভালো চোখে দেখল না। কিন্তু যেহেতু এ পরিবারের একজন কেউ সর্বময় কর্তা নেই, ভাইরা সবাই স্বাবলম্বী ও সম্পত্তির অংশ পেয়ে গেছে, তাই কেউ কারোর শাসন মানে না। আড়ালে নিন্দা করা ছাড়া আর কোনো শাসনের উপায় নেই। পরনিন্দার ভ্রুক্ষেপ নেই হৈমন্তীর। একদিন শেষ বিকেলে বাদল ওই বাড়ির সব বাচ্চাদের সঙ্গে নিচের উঠোনে খেলা করছিল। হঠাৎ সচকিত হয়ে দেখল 3 তলার সেই ভাঙা ব্যালকনিতে এসে হৈমন্তী দাঁড়িয়েছেন, হাসতে হাসতে দুলে পড়ছেন। যে ব্যালকনিতে শিশুদের যাওয়া নিষেধ, সেখানে হৈমন্তীর মতন বিশাল চেহারার একজন। সবাই ভয়ে আঁতকে উঠল। কয়েকজন যুবক দূর থেকে আতঙ্কিত হয়ে বলছে, এ কি করছেন, এ কি করছেন, চলে আসুন। হৈমন্তী তত বেশি হাসছেন। কোনো দুর্ঘটনা ঘটেনি অবশ্য। কয়েকটি চাপড়া ঝুপঝুপ করে ভেঙে পড়ল নিচে। হাস্যমুখে হৈমন্তী পা ঠুকে ঠুকে আরও ভাঙতে লাগলেন। বেশ কিছু বছর পর
হৈমন্তীর সঙ্গে আবার দেখা হলে বাদল এই দৃশ্যটার কথা উল্লেখ করেছিল। হৈমন্তী তখনও হেসেছিলেন। চিররঞ্জন এই পৃথিবীর একজন হেরে যাওয়া মানুষ। প্রথম যৌবনে যখন শরীর সোজা থাকে, স্নায়ু সব সময় সজাগ, আনন্দের উপকরণ আপনা থেকে চলে আসে কাছে, একা একা হেঁটে যাবার সময় গোপনে মনে হয় পৃথিবীটা আমার, সে সময়ে তিনি পরপর 2টি আঘাত পেয়েছিলেন। তাতে তার মন ভেঙে যায়, আর রুখে দাঁড়াতে পারেননি, বরং নিরাসক্ত হয়ে যান। পৃথিবীতে দাপটের সঙ্গে বেঁচে থাকার বদলে আরও কিছুদিন কাটিয়ে যাবার মনোভাব দেখা দেয়। কোনো জায়গায় চিররঞ্জন উপস্থিত থাকলেও তার উপস্থিতি ঠিক সহজে বোঝা যায় না। যদিও প্রথম জীবনটা চিররঞ্জন ভালোই শুরু করেছিলেন। গ্রামের মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসতে পেরেছিলেন নিজের চেষ্টায়। তার বাবা সারদারঞ্জনের কাছে ম্যাট্রিক পরীক্ষাই ছিল শিক্ষার চূড়ান্ত মান। সদরের হাই স্কুলে প্রতি বছর ম্যাট্রিক পরীক্ষা দেয় 10-12টি ছেলে। তার মধ্যে পাশ করে 2টি বা 3টি। তারাই বংশের মুখ উজ্জ্বল করা সন্তান। অত খেটে খুঁটে পরীক্ষায় পাশ করার পর ছেলেরা চাকরি বাকরি জোগাড় করবে। গভর্নমেন্টের চাকরি হলে তো কথাই নেই। সারদারঞ্জনের ইচ্ছে তারপর ছেলেদের বিয়ে দিয়ে ঘরে বউ আনবেন, নাতি নাতনিতে সংসার ভরে যাবে। সুখ তো এরই নাম। বড় ছেলে প্রিয়রঞ্জন একবারেই ম্যাট্রিক পাশ করে অল্পদিনের মধ্যেই চাকরি পেয়ে গিয়েছিলেন। বিয়েও দেওয়া হয়েছিল যথারীতি। কিন্তু চিররঞ্জনের শখ হলো কলেজে পড়ার। খরচ চালাবার জন্য নিজেরই চেষ্টায় চিররঞ্জন কলকাতার একটি বাড়িতে থাকা খাওয়ার টিউশনি জোগাড় করে নিয়েছিলেন। সৌভাগ্যক্রমে সেই পরিবারটি খুব ভালো, সকলের ব্যবহার বেশ আন্তরিক। আমহার স্ট্রিটের রায়বাড়িতে চিররঞ্জন 2টি ছেলের গৃহশিক্ষক। একতলায় একটি ঘর পেয়েছেন। সকালবেলার জলখাবার আসে ওপরতলা থেকে, তবে দুপুর আর রাত্রিরের খাবারটা খেয়ে নিতে হয় বারোয়ারি রান্নাঘরে গিয়ে। রান্নার ঠাকুররা বাড়ির মাস্টারকে একটু অবজ্ঞা করে, মাছের টুকরো প্রায়ই অদৃশ্য হয়ে যায়। কিন্তু চিররঞ্জন তা নিয়ে কখনো অভিযোগ করেননি। ছাত্রদের বিধবা পিসিমা মলিনা তাকে খুব স্নেহ করেন, প্রায়ই খোঁজ খবর নেন। বাড়িতে নারায়ণের পুজো হয় নিত্য 30 দিন। যদি কোনোদিন পুরুত ঠাকুর আসতে না পারেন, তখন চিররঞ্জনকেই নম করে ঘণ্টা নাড়তে হয়। চিররঞ্জন আয়ে পাশ করার পর সারদারঞ্জন ছেলেকে আরেকবার তাড়া দিলেন দেশে ফেরার জন্য। তিনি তখন ছেলের জন্য চারদিকে পাত্রী দেখে বেড়াচ্ছেন। তার এই ছেলে 2টো পাশ দিয়েছে, এখন তার বাজার দর অনেক বেশি। তাছাড়া কলকাতা শহরে কত রকম ডাকিনী যোগিনী ঘুরে বেড়ায়। বয়সকালের ছেলেকে কি সেখানে একা ফেলে রাখতে আছে? সিনেমা থিয়েটারে যোগ দিয়েই বেশ্যাপল্লীর মেয়েগুলো এক একজন দেবী হয়ে উঠেছেন। ঘরের বউরাও ওই ম্লেচ্ছ শহরে ফিটনে চেপে বরের সঙ্গে গঙ্গার ধারে হাওয়া খেতে যায়। কিন্তু চিররঞ্জন গ্র্যাজুয়েট না হয়ে ছাড়বেন না, তার আগে বিয়েও করবেন না। এদিকে মলিনার সঙ্গে তার স্নেহ মমতার সম্পর্ক আস্তে আস্তে প্ল্যাটোনিক প্রেমের দিকে মোড় নিচ্ছে। বিয়ে পরীক্ষা দেবার পর চিররঞ্জন দেশে ফেরার জন্যে তৈরি হলেন। তখনও রেজাল্ট বেরোয়নি। ততদিনে সারদারঞ্জন অনেক দেখাদেখি করে 3 জায়গায় ছেলের বিয়ের সম্পর্ক প্রায় ঠিক করে ফেলেছেন। এখন দর কষাকষি চলছে। সেই সময় পরীক্ষা দিয়েই ছাত্ররা এক্সামিনারদের বাড়ি বাড়ি ঘুরত রেজাল্ট জানার জন্য। তখন ছাত্র সংখ্যা এত বিপুল ছিল না, এক্সামিনারও ছিল বাঁধা ধরা। তাদের বাড়ির সামনে লম্বা লাইন পড়ত সকাল থেকে। এক্সামিনারের কোনো দয়ালু হৃদয় আত্মীয় এক একজনের রোল নাম্বার দেখে নিয়ে নাম্বার বলে দিতেন। চিররঞ্জন পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছিল, মনে কোনো আশঙ্কা ছিল না। তবু হঠাৎ খবর পেলেন তিনি অঙ্কে ফেল করেছেন। নিজেই গরজ করে তিনি অর্থনীতির সঙ্গে অঙ্ক কম্বিনেশন নিয়েছিলেন। খবর শুনে চিররঞ্জনের মাথায় আকাশ ভেঙে পড়ল। পরের বাড়িতে আশ্রিত থেকে যারা লেখাপড়া করে, তাদের পক্ষে ফেল করা যে কতখানি গ্লানির ব্যাপার তা অন্য কেউ বুঝবে না। এখন কি উপায়? এরপর আর আমহার স্ট্রিটের রায়বাড়িতেও সম্মানের সঙ্গে থাকা যাবে না। চিররঞ্জনের এক বন্ধু পরামর্শ দিলেন, স্যার আশুতোষ নাকি গরিব ছাত্রদের অবস্থা শুনলে 2-1 সাবজেক্টে ফেল হলেও পাশ করিয়ে দেন। বন্ধু ভবশঙ্করের সঙ্গে চিররঞ্জন একদিন গেলেন রসা রোডে স্যার আশুতোষের বাড়িতে।
সকালবেলা লোকজনের ভিড়ে দেখাই করা যায় না। একটু দুপুর দুপুর দুই বন্ধু শট করে ঢুকে পড়লেন ভেতরে। বাংলার বাঘ তখন স্নানের আগে তেল মাখছেন। মস্ত বড় গোঁফ সমেত বিরাট মুখখানা তুলে জিজ্ঞেস করলেন, আবার কি হলো? কি চাই তোদের? লজ্জায় কুঁকড়ে গিয়ে চিররঞ্জন কি বললেন তা শোনাই গেল না। নগ্নগাত্র স্যার আশুতোষ হুঙ্কার দিলেন, পেন নাম করলি নে? দুই যুবা তখনই বসে পড়ে ঝুপঝাপ করে প্রণাম করল পায়ে হাত দিয়ে। চাকরকে দিয়ে তেল মাখাতে মাখাতে স্যার আশুতোষ সব শুনলেন। খুঁটিয়ে জিজ্ঞেস করলেন চিররঞ্জনের পরিবারের খবর, গ্রামের খবর, কিন্তু পাশ করিয়ে দিতে রাজি হলেন না। ধমকে বললেন, ফেল করেছ, আবার পড়ো ইউনিভার্সিটিতে। আমি কি দান ছত্তর খুলেছি? খরচ চালাতে না পারো, কলেজের ফি মকুব করার ব্যবস্থা করব। তোমার থেকে আরও অনেক গরিব ছেলে ভালো রেজাল্ট করে। চিররঞ্জন নিরাশ হয়ে ফিরে এলেন। দুঃখে লজ্জায় আমহার স্ট্রিটের রায়বাড়ি ছেড়ে দিয়েছেন, ভেসে বেড়াচ্ছেন এখানে সেখানে। এই সময় হঠাৎ তার বিয়ে ঠিক হয়ে গেল এক লগ্ন ছাড়া পাত্রীর সঙ্গে। এই পাত্রীপক্ষ ফেল করার খবর শুনে চিররঞ্জনকে একবার বাতিল করেছিল। পরে তারাই আবার সাধাসাধি করতে এলো নিজেদের গরজে। নববধূ বেশ সুন্দরী, শ্বশুর বড় লোক। চিররঞ্জন কিছুদিন কাটালেন আমোদ আহ্লাদে। শ্বশুর বাড়িরই উদ্যোগে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে হোম পুলিশ বিভাগে একটা চাকরিও জুটে গেল তাঁর। পাকা চাকরি, কম কাজ, উপরি আছে। সরকারি চাকরি সে আমলে ছিল স্বর্ণপ্রসূ হাঁসের মতন। কাজ না করলেও চাকরি যাবার সম্ভাবনা নেই। কর্পোরেশন অফিসে চেয়ারে কোট ঝুলিয়ে সরে পড়া, কিংবা সরকারি অফিসের সাহেবের গতিবিধি অনুযায়ী টিফিন করা ছিল স্বাভাবিক ঘটনা। ঘুষের সুযোগ প্রায় সব বিভাগেই। বিয়ের বাজারে সরকারি চাকুরে পাত্রকে প্রকাশ্যেই জিজ্ঞেস করা হতো, মাইনে কত আর উপরি কত? মাইনে খুব কম, উপরি তার ৩-৪ গুণ বেশি। ব্রিটিশ শাসকরাই খুব সযত্নে এই ব্যবস্থাটি পাকা করে রেখেছিল। দেশের একটি মুষ্টিমেয় শ্রেণীকে কিছু বেশি সুবিধা দিলে বাকি লোকদের শোষণ করার অনেক সুবিধা হয়। দেশের মানুষ পরস্পরকে অবিশ্বাস করে, লাভ হয় বিদেশিদের। তবে দেশ স্বাধীন হবার পরেও যে এই ব্যবস্থা টিকে থাকবে তা বোধহয় ব্রিটিশরাও কল্পনা করতে পারেননি। এমন ভালো চাকরি থেকেও চিররঞ্জন হঠাৎ একদিন বরখাস্ত হয়ে গেলেন। হোম পুলিশ বিভাগে কাজ করে যে ব্যক্তি, তাঁরই ভাই খুন করেছে সাহেব পুলিশ কমিশনারকে। এ যে বাঘের ঘরে ঘোঘের বাসা। শুধু যে এই চাকরিটাই গেল তা নয়, সমস্ত রকম সরকারি চাকরির দরজা চিরকালের মতন বন্ধ হয়ে গেল। এরপরেও নিস্তার নেই। চিররঞ্জন লক্ষ্য করলেন তিনি যেখানেই যান সব সময় দুজন লোক ছায়ার মতন তার পেছনে পেছনে ঘোরে। নিদারুণ ত্রাসে চিররঞ্জনের সারাটা দিন কাটে। কোথাও চাকরি খুঁজতে যাওয়ারও উৎসাহ পান না। তার ছোট ভাই ওরকম একটা কাণ্ড করে নিরুদ্দেশ হয়ে গেল, এজন্য শোক করারও অবকাশ নেই। নিজের চিন্তাই তখন প্রবল। চাকরি পাবার পর স্ত্রী আর কন্যাকে নিয়ে সবেমাত্র সংসার পেতেছিলেন কলকাতায়। সে সংসার ভেঙে দিতে হলো। ততদিনে সারদারঞ্জন মারা গেছেন। দেশের বাড়িতে থাকাও নিরাপদ নয়। বড় ভাই প্রিয়রঞ্জন বরিশাল শহরে বাসা করেছেন। সেখানে থাকার জন্যে আহ্বান জানালেন ওদের। কিন্তু দাদার সংসারে বোঝা বাড়ানোর বদলে অনেক ভেবেচিন্তে শ্বশুরবাড়িতে গিয়েই আশ্রয় নিলেন। তাদের বিরাট বড় সংসার, এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। শুরু হয়ে গেল চিররঞ্জনের আশ্রিত জীবন। ছাত্র বয়সেও তিনি পরের বাড়িতে থেকেছেন। তারপর থেকে সারাটা জীবনই প্রায় তাকে পরের বাড়িতে কাটিয়ে যেতে হলো। বাকি জীবনটা চিররঞ্জন আর বিশেষ সুবিধা করতে পারেননি। সে উদ্যমই হারিয়ে ফেলেছিলেন। মাঝে আরও কয়েকটা চাকরি করেছেন, একবার ব্যবসা করতেও গিয়েছিলেন। কোনোটাই ঠিক মতন দানা বাঁধল না। চিররঞ্জনের শ্বশুর একজন নামকরা পণ্ডিত লোক, আবার সাংসারিক ব্যাপারেও খুব অভিজ্ঞ। এই জামাইটিকে তিনি জীবনে দাঁড় করিয়ে দেবার অনেক রকম চেষ্টা করেছেন, কিন্তু যার নিজের পায়েই জোর নেই সে দাঁড়াবে কি করে? শ্বশুরের সুপারিশে পাওয়া দিল্লিতে একটা ভালো চাকরিতেও চিররঞ্জনের মন বসল না। শুভার্থীদের পরামর্শে কিছুদিন নিজের গ্রামে গিয়ে হোমিওপ্যাথিক ডাক্তার সেজেও বসেছিলেন। গ্রামে তখনও ডাক্তারের অভাব।
মেটেরিয়া মেডিকা একখানা কিনে আর কিছু ওষুধপত্র নিয়েই হোমিওপ্যাথি শুরু করা যায়। কিন্তু যে লোক সত্যি ডাক্তারি বিদ্যে জানে না, তাকে ডাক্তার সাজতে হলে মিথ্যে কথা বলাই খুব ধুরন্ধর হতে হয়। চিররঞ্জনের সে গুণও ছিল না। তার ফলে কেশ রুগী চোর অথবা মুখ চোরা বার বনিতাদের যা অবস্থা হয়, চিররঞ্জনেরও তাই হলো। কিছু অর্থদণ্ড দিয়ে ডাক্তারখানার ঝাঁপ ফেলে দিলেন। স্ত্রী কন্যাকে শ্বশুরবাড়ি রেখে চিররঞ্জন মাঝে মাঝে চলে আসেন কলকাতায় কাজের খোঁজে। এ বিরাট শহরের ভিড়ে মিশে থাকতে তার ভালো লাগে। চিররঞ্জনের চেহারাটা খুব রোগা পাতলা, এখন অল্প বয়সে তাকে খানিকটা বুড়োটে দেখায়। মাঝে মাঝে যান আমহার স্ট্রিটের সেই রায়বাড়িতে। তার ছাত্র দুজনের মধ্যে একজন ব্যারিস্টারি পড়তে গেছে বিলেতে, একজন পৈতৃক ব্যবসা দেখছে। সে বেশ খাতির করে মাস্টারমশাইকে। প্রায় সে মাস্টারমশাইকে একটা না একটা চাকরির প্রস্তাব দেয়। চিররঞ্জন প্রত্যেকটি প্রত্যাখ্যান করেন হাসি মুখে। স্যার আশুতোষ মারা গেছেন। এ বাড়িতে মলিনারও বয়স বেড়েছে বোঝা যায়। চুলে সাদা ছোপ ধরেছে একটু। নিয়মিত সন্ধেবেলা এসে চিররঞ্জন মলিনার থেকে ৩-৪ হাত দূরত্ব রেখে বসে গল্প করে যান ঘন্টার পর ঘন্টা। কখনো কখনো দুজনের কেউই একটাও কথা বলেন না। দুই দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকেন চুপচাপ। হঠাৎ দেখলে মনে হয় এদের দুজনের মধ্যে কোনো একটা জায়গায় খুব মিল আছে।